সুন্দরবনের কোলঘেঁষা জেলা সাতক্ষীরা। সাদা সোনা খ্যাত চিংড়ি চাষ ছাড়াও প্রকৃতি আর ভৌগোলিক অবস্থানের কারণে বছর জুড়েই পর্যটকে মুখর থাকে উপকূলীয় এই অঞ্চল। রাজনীতির ময়দানেও সাতক্ষীরার গুরুত্ব কোনো দিক থেকে কম নয়। এই জেলা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়াবহ তাণ্ডব লীলা নিয়ে এবারের অনুসন্ধান। আওয়ামী শাসনের দেড় যুগ সাতক্ষীরা জেলায় জামায়াত বিএনপি দমনপীড়নের স্টিম রোলার রেকর্ড ছাড়িয়েছে পুরো দেশকে। তারপরও তৎকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী রক্তচক্ষুর ভয়ে কেউ টু শব্দ করেননি, এমনকি গণমাধ্যমগুলোও ছিল নিশ্চুপ। আনারুল ইসলাম স্থানীয় আগরদারি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন। এলাকার সামাজিক উন্নয়ন কাজ ছাড়াও নিয়মিত জনসেবামূলক কাজ করতেন, তাই আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সাধারণ মানুষের কাছে। কিন্তু সবই এখন স্মৃতি। জনপ্রিয়তার বলি হয়েছেন আনারুল। স্থানীয় আওয়ামী লীগ নেতারা আইনি ভূমিকায় নামে, বাকি কাজ সারে আইনশৃঙ্খলা বাহিনী। তখনকার রানিং যে এসপি ছিল চৌধুরী মঞ্জুরুল কবির, তারই নেতৃত্বে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নিয়ে যায় প্রথমে থানায়, নিয়ে যাকে তাকে শারীরিক নির্যাতন চালাবার তাকে 2 হাত 2 পা ভেঙে দেয়। দেওয়ার পরে ওখান থেকে ওরা ধরে নিয়ে সোজা যায় সিকড়ির মাঠে যেয়ে ওখানে যে তার 6-6টি গুলি করে তার বুকে। চোরাচালান, মাদক কিংবা অস্ত্র মামলা ছিল না বিএনপি নেতা আনারুলের বিরুদ্ধে। রাজনীতি করাই ছিল তার অপরাধ। শেখ হাসিনা পালাবার পরে আমরা হত্যা মামলা করার সুযোগ পাই। সেখানে আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের কোর্টে মামলা করি। নয়ন বড়াল সাহেব ওই মামলাটি ডাইরেক্ট ইজার হিসাবে গণ্য করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানাকে বলে। ভাইয়ের যে যারা হত্যা করেছে, পুলিশ প্রশাসন সহ যে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তার আওয়ামী লীগ, এদের বিচারটা যেন সুস্থভাবে হয়, এই আমার ভাইয়ের হত্যা মামলা, সেইটা আমাদের কাছে দাবি আর কি। মামলা করা তো দূরের কথা, এত বছর পুরো পরিবারটিকেই থাকতে হয়েছে আত্মগোপনে। সম্প্রতি ক্ষমতার পট পরিবর্তনের পর বিচারের আশায় বুক বেঁধেছেন আনারুল ইসলামের স্বজনরা। ওইটা ওই যে 2টা আসামি গ্রেপ্তার হয়েছে, বাকি আসামিগুলো তো গ্রেপ্তারে অব্যাহত আছে। কোথায় আছে 1 নম্বর আসামি, এটা কিছু ফাইন্ড আউট করা গেছে? এখনো ফাইন্ড আউট করা যায়নি ভাই, চেষ্টা অব্যাহত আছে। বিএনপি নেতা আনারুল হত্যা মামলায় পুলিশ সহ বাকি আসামিরা পলাতক। একই রকম তথ্য মিলল 1 নম্বর আসামি সাবেক ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের গ্রামের বাড়ি গিয়েও। 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর উনি আত্মগোপনে ছিলেন। টিভিতে দেখেছি যে ওনাকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন। বর্তমানে উনি কোথায় আছেন কেউ জানে না। যখন সাতক্ষীরার এসপি দাপটের সাথে রাত্রে বিভিন্ন সুন্দরী মেয়ে নিয়ে আসতো, আসে 1-2টা যেখানে থাকতো পুলিশ পহরায়। রাজবাড়ী জেলার পাইককান্দি গ্রাম এলাকার সাধারণ মানুষের সমস্ত ক্ষোভ চৌধুরী মঞ্জুরুল কবির আর তার পরিবারের উপর। কারণ একটি নয়, একাধিক। ক্ষমতার দাপটে অত্যাচারী রাজার রূপ ধারণ করেছিলেন সাতক্ষীরার তৎকালীন এসপি মঞ্জুরুল কবির। তখন ক্লিন হাট চলে, উনি ক্রস ফায়ারের একটা টাইম বললো যে তোর যদি গুলি করে দেয় ছেলে, তোর গুলি করে দিলে টাকা বেশি। তা আমি এসে আমার চেয়ারম্যানের কাছে বলার পরে উনি বললো যে ঠিক আছে, এখন আর কি করার আছে। 5 ভাইয়ের একমাত্র বোন চৌধুরী ফাতেমা মৌসুমী কবিতা পেশায় একজন ব্যারিস্টার, যিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতাও। মজার বিষয় হচ্ছে তার সাথে শেখ হাসিনার ছবি যেমন আছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশেও ফ্রেমবন্দি হয়েছেন। এতদিন জানতাম যে আমার ছেলে, এখন শুনতে এসব মিথ্যে, এ সত্য না, এ মানুষ বানোয়াট করেছে। বাবা আমি আর পারবো না। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে মঞ্জুরুল কবিরের পুরো পরিবার, শুধু বৃদ্ধ মা রয়ে গেছেন বাড়িতে। এরই মধ্যে প্রায়
ডজন খানেক হত্যা মামলার আসামি হয়েছেন বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের এই ডিআইজি। যদিও গর্ভে ধারণ করা সন্তানকে নিয়ে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেল না তার মধ্যে। প্রশ্ন হল, খুনের মামলায় আসামি হয়েছেন ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তা, অথচ মামলা তদন্ত করছেন একজন উপপরিদর্শক। সেক্ষেত্রে এসপির অপরাধ তদন্ত করে তাকে গ্রেপ্তার করা কতটুকু সম্ভব? এটা কোনোভাবেই যথার্থ হবে না বা হয় নাই। ঠিক আছে, যদি ডিআইজি বা এসপি লেভেলের কোনো তদন্ত কোনো অভিযুক্ত থাকে সার্ভিং, সেক্ষেত্রে একজন সার্ভিং ডিআইজিকে দিয়েও তদন্ত করতে পারে। তদন্ত করার জন্য আমার সাব ইন্সপেক্টরই লাগবে, ডিআইজি পারবে না তা তো না। পুলিশ অফিসার যে কোনো পুলিশ অফিসার তদন্ত করতে পারে। একটা বিরতির পর জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল সাতক্ষীরার আন্দোলন। বিক্ষুব্ধ জনতা এতটাই ফুঁসে উঠেছিল যে অচল হয়ে পড়ে পুরো জেলা। উত্তাল সেই আন্দোলন দমনে পেশি শক্তির যাচ্ছে তাই ব্যবহার দেখিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃষ্টির মতো গুলি চালানো হয়েছিল বিক্ষোভকারীদের উপর। প্রথমে আমি যখন সকালে দেখছি তখন পুলিশ অবস্থান করছিল ওই পাশে গেটে, ওই যে রাস্তাটায় 4 রাস্তার মোড়, ওখানে অবস্থান করছিল। ওখান থেকে পরবর্তী মিছিল যখন আসে তখন যত আসে তত পুলিশ সামনে মার্চ করে। ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী আব্দুল আহাদ স্থানীয় একটি পত্রিকার জন্য খবর সংগ্রহ করতে বিক্ষোভস্থলের আশেপাশে অবস্থান করছিলেন। পুলিশ এত অ্যাগ্রেসিভ ছিল, সাতক্ষীরার মানুষ এত বড় হত্যাযজ্ঞ কখনো দেখেনি। কিন্তু পুলিশের এই মানে দুর্ধর্ষ একটা চিত্র, যে চেহারা। আচমকাই পুলিশের ছোড়া একটি গুলি তার কোমরে এসে লাগে, সাথে সাথেই লুটিয়ে পড়েন। মারা যাবেন ভেবেই পুলিশ তাকে টেনে রাস্তার একপাশে ফেলে রাখে। আহাদ নিজেও ভাবেননি তিনি বেঁচে ফিরবেন। জামায়াত নেতা সাইদের রায় ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভের দিনে বুলেট বৃষ্টিতে কতজন হতাহত হয়েছেন সেই পরিসংখ্যানে যাওয়ার আগে আরও একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। বিজেপি পুলিশ এরাই গুলি করছে মিছিলে, একটা ডাইরেক্ট। এবং বাসা থেকে দেখছি যে সার্কিট হাউসের যে ওয়াল ছিল, ওয়ালের উপরে রেখে বিজেপিরা গুলি করছে। আর সামনে তো পুলিশ করছে। টিয়ার সেল, আমার বাসায় অনেকগুলো টিয়ার সেল ছিল, সেগুলো পরে পুলিশে আবার নিয়ে গেছে। কতজন মারা গিয়েছিল? আমি দেখছি ওই দিন 4 থেকে 5 জন জায়গায় স্পট দেখছিলাম। তারপরে পরে শুনলাম যে আরও অনেক মারা গেছে। 2 দিন 3 দিন বাসা থেকে বেরোতে পারিনি। আমার এমনি একটা আতঙ্ক কাজ করছে যে বাসার সামনেই, মানে চোখের সামনে গুলি করে এভাবে মারা, এটা মানে একটা অবাস্তব কাহিনী। সে না দেখলে বলা যাবে না। বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুর রাজ্জাক নিজের চোখে দেখা সেদিনের ঘটনা প্রবাহ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছেন। লাশগুলো কোথায় পড়েছে? লাশ এখানে ছিল 4টা, আর ভিতরে ছিল। লাশ এখান থেকে ভিতরে নিয়ে গেছিল না? ভিতরে ওরা যখন আহত হয়, কিছু কিছু আহত হয় তখন নিয়ে গেছিল, আর বাকি মানে এখানে পড়েছিল। ভিতরে নিয়ে গেছিল। ভিতরে নিয়ে গেল কেন? যাতে মানে দেখা যায় লাশ বেশি হয়নি। এক বিক্ষোভ দমাতেই সেদিন 7 জনকে হত্যার তথ্য মিলেছে। গুলিবিদ্ধ সহ আহত হয়েছিল কয়েকশো মানুষ। পুলিশের গুলিতে সেদিন নিজের সন্তান হারিয়েছেন মুদি দোকানি আব্দুল বারী। কষ্ট কোনো শেষ নেই, কি বলবো। হ্যাঁ, এটাই অপরাধ, শিবির করে, জামাত করে, এটা তার অপরাধ। না, কোনো মামলা ছিল না, এটা মেধাবী ছেলে ছিল। এরপর থেকেই নরক নেমে আসে পরিবারটির উপর। প্রশাসন পুলিশের হয়রানি আর মামলার বেড়াজালে ঘরছাড়া ছিল এত বছর। সব নাশকতা যে কি জিনিস আমি জানি না কখনো, বা কোনো থানায় পুলিশের সামনে আমার যেতে হয়নি কখনো। আমার এই দোকান থেকে দেখি নিয়ে যে আমাদের নামে মামলা দিয়েছি। এমন একাধিক ঘরছাড়া পরিবারের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। 2013 সালের 28 ফেব্রুয়ারি বিক্ষোভের ঘটনায় যাকে তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে এভাবেই হত্যা, জুলুম আর নির্যাতন চালানো হয়েছিল। পাগলের মতো ছুটে রাস্তায় গিয়ে বলেছি, সবাই বলছি তোমার হাসান না, তোমার হাসান ছাড়া কেউ না।
অনুসন্ধান বলছে, সাতক্ষীরায় বিএনপি জামায়াত দমনে নেতৃত্ব দেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির। স্থানীয়রা বলছেন, বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়েই তিনি সাতক্ষীরায় গিয়েছিলেন। তার হাতে কতজনের জীবন বিপন্ন হয়েছে তার নমুনা এই ব্যক্তি। আমি দোকানে গেছিলাম চিনি কিনতে, এই অবস্থায় পুলিশ যখন আঘাত থেকে গুলি করা শুরু করে তখন দোকানদার থেকে শুরু করে সবাই দৌড়াইছিল। দৌড়ালে আমার ওই বেলদার থেকে ধরে নিয়ে এসে বললো ওরা জামাত একটা পাইছে, পরে উনি আমার গুলি করছিল। তখন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলেন আমিরুল ইসলাম। রাজনীতির আগে পিছে না থাকলেও পুলিশ প্রকাশ্যে তাকে গুলি করে। যথাযথ চিকিৎসা না দিয়েই কেটে ফেলা হয় তার পা। হ্যাঁ, পা বাঁচানো যেত, পুলিশ থেকে এটা ওরাই জোরপূর্বকভাবে এটা ডাক্তার থেকে করছিল, পা কাটে দিতে হবে। সেই থেকে পঙ্গু আমিরুল জীবন সংগ্রামে বেঁচে আছেন বোঝা হয়ে। তাকে নির্যাতনে জড়িত পুলিশের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানেন না আমিরুল ইসলাম। আইনের পোশাকে গুলি করে হত্যা, পঙ্গু বানানো, বাড়িঘরে আগুন এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার মতো বেআইনি কাজ ছিল নিত্যদিনের। যেই দেখে আমি লিখি লোক সেই গেছে থানায়। বিস্তারিত নিয়ে ফিরছে আরও একটা বিরতির পর। 6 ফেব্রুয়ারি 2015, সময় সন্ধ্যা 7টা। সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রাম। সেদিন এই বাড়ি থেকে জামায়াত নেতা শহীদুল ইসলামকে তুলে নিয়ে যায় পুলিশ। সুস্থ সবল শহীদুল আর জীবিত ফেরেননি। সন্ধ্যা আনুমানিক 7:30 8টার দিকে দুটো গাড়ি আসে, কালো রঙের গাড়ি এসে আমার ভাইকে বাড়িতে ধরে। ওরা বাড়ি ধরে মারধর করে। পুলিশ ছিল, আওয়ামী লীগ যুবলীগের ছেলেবিলি ছিল। এরা থেকে আমার ভাইকে ওখান থেকে ধরে মারধর করতে করতে ওরা গাড়িতে করে নিয়ে চলে যায়। আমার ভাইকে তারপর দিন মানে লোক মারফত আমি সংবাদ পাই যে ভাইকে ওখানে এই যশোর পিকনিক কর্নারে ওখানে ওখানে ওর ক্রস ফায়ার দেখে। ভাই হারানোর বেদনা কখনো ভুলতে পারবেন না এবাদুল হক। রাজনীতির নোংরা খেলায় যে ভাইকে কেড়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। আমার মা, আমার ভাই করে আমার মা মৃত্যু সজ্জা। সম্প্রতি এবাদুল হক বাদী হয়ে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ 33 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলায় অগ্রগতি নেই বললেই চলে। প্রতিহিংসার রাজনীতির ফল যেখানে মৃত্যু, সেখানে নিরীহ এবং মেধাবী হয়ে পার পাওয়া কঠিন। সাতক্ষীরা শহর শাখার শিবির সেক্রেটারি আমিনুর রহমান সেই প্রতিহিংসারই বলি হয়েছেন। তৎকালীন সাতক্ষীরা জেলা ডিবি প্রধান আব্দুল হান্নানের নেতৃত্বে 1 শতাধিক পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মকর্তারা পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। আমি গেটের কাছে চলে আসার পরে ডিবি প্রধান আমাকে বলল, তালেব তুমি কি এখানে থাকো? আমি বললাম, জি আমি এখানে থাকি। উনি আমাকে সহ ভিতরে প্রবেশ করলো। পরে উনি একটা গামছা দিয়ে আমার চোখটা বেঁধে ফেললেন। চোখটা বেঁধে আমাকে রুম থেকে বাইরে বের করলেন এবং আমি ওই সময় অকিটকিতে কিছু শব্দ শুনতে পাই, শুট এভরিবডি। আমি এই শব্দগুলো কয়েকবার আমার কানে ভেসে ওঠে। শব্দটা শোনার পরে 1 থেকে 2 মিনিট পরে আমি ফাঁকা গুলির আওয়াজ শুনতে পাই। এর মধ্য থেকে হঠাৎ করে একবার চিৎকারের শব্দ শুনতে পাই। এরপর কিছুক্ষণ পর পর অনেকের চিৎকার শুনতে পাই। আমি ধারণা করলাম যে আমাদের কোনো ভাইকে গুলি করে হয়তো মেরে ফেলা হচ্ছে অথবা কোথাও না কোথাও গুলি করা হচ্ছে। তখন হঠাৎ করে আমার পায়ে গুলি হলো একটা। আমি তখনও শক্তভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলাম। দ্বিতীয়বার যখন আমার পায়ে গুলি করলো আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছাত্রাবাস ঘিরে রেখে আমিনুলকে গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সেদিনের নৃশংসতা নিজ চোখে দেখেছিলেন অ্যাডভোকেট আবু তালেব। মানে এত পরিমাণ গুলি হয়েছে, আমার ধারণা মতে 80 থেকে 100 রাউন্ড গুলি করা হয়েছে, যেন মনে হয়েছিল কোনো যুদ্ধক্ষেত্রে আমরা অবস্থান করছি। সর্বশেষ যখন সকলকে গুলি করা শেষ, ফায়ারের শব্দটা বন্ধ হলো। বন্ধের পরে আমার চোখটা খুলে দেওয়া হলো। আমার চোখটা খুলে দেওয়ার পরে আমার হাতে একটা পিস্তল দেওয়া হলো। তখন একজন সাংবাদিক ছবি উঠাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এতক্ষণ কোথায় ছিলেন? তা বললো, ভাই আমাকে তো
নিয়ে আসা হয়েছে, তাই আমি এসেছি। এরপরে আমি যেহেতু সভাপতি ছিলাম, আমি একটু চোখটা ঘুরিয়ে চতুর্দিকে দেখার চেষ্টা করলাম। সাতক্ষীরা শহর শাখার তৎকালীন সেক্রেটারি শহীদ আমিনুর রহমান, আমি তাকে এখানে পড়ে থাকতে দেখলাম। 4 জন পুলিশ তার 4 হাত পা ধরে আমার সামনে দিয়ে এখান থেকে নিয়ে গেল। আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেল। 5 থেকে 7 মিনিট পরে সম্ভবত একটা অ্যাম্বুলেন্স অথবা 2টা অ্যাম্বুলেন্স আসলো। আমাদের সকলকে তারা কাউকে কাঁধে করছে, কাউকে টেনে হিঁচড়ে এখান থেকে এই রাস্তায় অবস্থানরত অ্যাম্বুলেন্সে উঠালো। এমনকি এত অমানবিক বিষয়, আমরা চিকিৎসা পাওয়ার অধিকার আছে আমাদের, কিন্তু আমাদের সেদিন কোনো চিকিৎসা তারা দেননি। ইভেন আমরা পরে যেটা শুনতে পেয়েছি, সিভিল সার্জন অথবা ওখানে কর্তব্যরত ডাক্তার আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে প্রেসক্রিপশন করে গিয়েছিল, সেই ওষুধটা নাকি আমাদেরকে দিতে নিষেধ করেছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন সেই সুযোগও দেয়নি পুলিশ, বরং অন্য পরিবারগুলোর মতো আমিনুলের পরিবারকেও বাড়ি ছাড়া করা হয়। তো ওকে নাকি চোখ বেঁধে নাকি গুলি করেছে, এটা নাড়ি উড়ি সব এবার বেরিয়ে পিঠ দিয়ে গুলি করেছে, এবার বেরিয়ে গেছে। আমরা মামলার জন্য প্রস্তুতি নিলে আমাদের আরও হুমকি দেয় চৌধুরী মঞ্জুরুল কবির, সবাই কিন্তু ক্রসফায়ারে দেবে এরকম হুমকি ধামকি দেয়। আমরা আইনের আশ্রয় নিতে পারি না। ছাত্রাবাসে আমিনুলকে হত্যার ঘটনায় সম্প্রতি মামলা করলেও বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবার। তাদের অভিযোগ, মামলা তদন্তে ও আসামিদের গ্রেপ্তারে রহস্যময় আচরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি সঠিক বিচারটা চাই। সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জীবন দেয়া ব্যক্তিরা এখন স্মৃতি, যাদের বেশিরভাগের অপরাধ তারা রাজনীতি করতেন। অনুসন্ধান বলছে, গত 1.5 যুগে সাতক্ষীরায় সন্ত্রাস দমনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কথিত ক্রসফায়ারে নিহতের সংখ্যা অর্ধশতেরও বেশি। পঙ্গুত্ব বরণ করেছেন কয়েকশো মানুষ। জ্বালিয়ে কিংবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক বাড়িঘর। হতে পারে সে জামাত করতে পারে, বিএনপি করতে পারে, কোনো দল করতে পারে, তাকে ধরে নিয়ে আসতো, বিচারের সম্মুখীন করতো। এই যে হত্যাগুলো, এগুলো সত্যি সেই সময়কার মানুষের কাছে অত্যন্ত কষ্টদায়ক ছিল। ওদেরকে বিচারের আওতায় আনতে হবে যে কেন তারা মারলো। খালি তো তারা না, এমনও গেছে যে সেই এসপির বাড়িতে যারা পুলিশে চাকরি করতো, তাদের ঘরের মধ্যে ছিল 4-5টা পুলিশ রিজার্ভ থাকতো সব সময়, যারা মানুষকে মারার জন্য। এগুলোকে ওরা ধরতে হবে, খালি ওগুলো না। অফিসার, দারোগা, অনেক দারোগা আছে, অসভ্য ভাষায় তারা কথা বলতো মানুষের সঙ্গে। প্রবীণ সাংবাদিক ওয়ারিশ খান চৌধুরীর দেয়া তথ্য এবং টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে, 2013 থেকে 2017 সাল পর্যন্ত মেয়াদে সবচেয়ে বেপরোয়া ছিলেন এসপি মঞ্জুরুল কবির ও তার অধীনে থাকা 20 থেকে 25 জন পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের হাতে গোনা কিছু নেতাকর্মী। মামলার জাহান্নামী আসামি হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, এটা বলেছে, মানে তারা সার্কুলারও দিয়েছে। তো এইটা কিন্তু টু সাম এক্সটেন্ট বেআইনি আদেশ। একদম আমি ক্যাটাগরিক্যালি বলছি, 221 দণ্ডবিধি কিন্তু বলা আছে যে যাকে গ্রেপ্তার করতে আইনত বাধ্য, সেই গ্রেপ্তার যদি কেউ না করে, তাহলে পরে তার শাস্তি হবে। তো এইটা সে শুধু কোর্ট ওয়ারেন্টের ক্ষেত্রে তা না, আপনার এই জাহান্নামী আসামি হলে তাকে অ্যারেস্ট করা একটা আইনি বাধ্যবাধকতা তদন্তকারী কর্মকর্তাদের চলে আসে। ফৌজদারি আইনে মামলায় আসামি গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কারো বেলায় আগ বাড়িয়েই সেই কাজ করে পুলিশ। যদিও এই ঘটনায় আসামি ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক ভূমিকা অনেক প্রশ্নেরই জন্ম দেয়, আইনের বিধানেও যেটি অন্যায়। দর্শক, সুনির্দিষ্ট কোনো পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।